আসসালামু আলাইকুম। আমি অ্যাডভান্স সিভিল ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা প্রথমে পেজটা ওপেন করব। আজকে আমরা শিখব হচ্ছে ড্র টুলবার। আজকে হচ্ছে ড্র টুলবারের ব্যবহারটা শিখবো আমরা। তো ড্র টুলবারের ব্যবহার শেখার জন্য তার প্রথমে আমরা একটু পরিচিত হয়ে নিই। এটাকে বলা হয় টাইটেল বার, এগুলাকে বলা হয় মেনু বার, এগুলাকে বলা হয় টুলবার, এগুলাকে বলা হয় টেক্সট উইন্ডো। তো টাইটেল বারে এখানে কোন সফটওয়্যারে কাজ করতেছে সেটা আছে এবং কোথায় আমার যে ফাইলে কাজ করতেছে সেই ফাইলটা আসলে কোথায় লেখা আছে সি, ইউজার, মিজান এবং ডেস্কটপ এবং অ্যাডভান্স ডট এটা আর কি। তো মেনু বারে আমরা এখানে কাজ করবো। আমরা প্রথমে ইনিশিয়ালি জেনে থাকবো যে অটোক্যাড তিনভাবে কাজ করা যায়। একটা হচ্ছে ড্র টুলবারের মাধ্যমে, একটা হচ্ছে মেনু বারের মাধ্যমে এবং শর্টকাট কমান্ডের মাধ্যমে। পরবর্তীতে আমরা দেখবো আরও দুই একটা প্রসিডিউর বাড়বে হয়তো বা। তো এখানে আমরা একটা লাইন কমান্ড ব্যবহার করব। লাইন কমান্ড ব্যবহার করার পরে আমরা এই অটোক্যাডে হচ্ছে লাইন কমান্ড খুবই ইম্পর্টেন্ট আর কি। আমরা দেখেন এখানে আজকের যে বিষয়বস্তু ড্র টুলবার ব্যবহার শিখবো। অটোক্যাডের মূল বিষয়বস্তু ড্র টুলবার এবং মডিফাই টুলবার। এছাড়া এখানে কিন্তু অনেকগুলো টুলবার আছে। এগুলো টুলবার ব্যবহার সম্পর্কেও আপনাদের অনুপ্রেরণা করলাম। সবগুলো টুলবারের ব্যবহার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এর জন্য আপনাদের সাহায্য চাই, আপনাদের উৎসাহ চাই আর কি। তো আমরা অটোক্যাডের লাইন হচ্ছে সব লাইনের মাধ্যমে সবার হাতে ধরে হয় আর কি। তো অটোক্যাড লাইন আঁকতে গেলে আমরা লাইনকে অনেকভাবে আঁকতে পারি। সাপোজ আমি একটা লাইন কমান্ড নিলাম, এখানে একটা মেসেজ আসছে। দেখেন এখানে অটোক্যাড একটা হেল্পফুল সফটওয়্যার যার মাধ্যমে প্রত্যেকটাই কিন্তু এখানে মেসেজ আসবে। তো মেসেজ আসার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখব যে দেখেন আমি যদি এখানে 10 ইঞ্চি লিখে 10 ইঞ্চি তারপরে কমা মনে করেন সাপোজ 15 ইঞ্চি লিখে যদি এন্টার দিই, তাহলে আমার অটো দেখেন আমি কিন্তু কোথাও ক্লিক করিনি। অটো কিন্তু এইটাকে মূলবিন্দু ধরে এদিকে 10 ইঞ্চি এদিকে 15 ইঞ্চি কাউন্ট করে সে কিন্তু এই পয়েন্টটাকে সে কাউন্ট করে নিচ্ছে যে এটা এই লাইনের প্রথম পয়েন্ট। এখন যদি আমি চাই যে এই লাইনের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমার 10 ফিট লেন্থের একটা লাইন দরকার, তো 10 ফিট লিখে আমি এদিকে কোর্সার রাখবো, কোর্সার রেখে এন্টার দেবো এবং পুরা অবজেক্টকে আমি যদি ভিতরে আনতে চাই তাহলে ভিতরে আনলাম আর কি। এবং পরবর্তীতে দেখেন আবারও যদি আমি এখানে যদি আমরা আগে এই লাইনটা আঁকলাম একটা প্রথম পয়েন্টটা স্থানাঙ্ক দিয়ে আমি যে কোনো পয়েন্টে ক্লিক করেও দিতে পারি। এই যে ক্লিক করলাম, আমি চাচ্ছি যে এদিকে আমার 5 ফিট লেন্থের একটা লাইন দরকার, এই যে 5 ফিট এদিকে কোর্সার রেখে 5 ফিট দিলাম। আবার যদি এদিকে লাইন দরকার 2 ফিটের, আমি এদিকে কোর্সার রাখবো, এদিকে 2 ফিট লিখে এন্টার দিব, কোর্সারটা রাখবো। এদিকে যদি আমি সাপোজ 1 ফিট লাইন দরকার তাহলে 1 ফিট লিখে এন্টার দেবো। এখন চাচ্ছি আমি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা রেখা আঁকবো। এর জন্য আমরা অবশ্যই এই পেজটা অফ করে দিব। অফ করে দিয়ে দেখা যাচ্ছে 45 ডিগ্রি এখানে লিখবো। এই যে 45 ডিগ্রি এখানে দেখতে পাচ্ছি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা রেখা তৈরি হয়েছে। আমি চাচ্ছি এই রেখাটা হচ্ছে 3 ফিটের একটা লেন্থ একটা রেখা দরকার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখেন এই রেখাটা কিন্তু কি যদি আমরা এই বরাবর চিন্তা করি, এখানে কিন্তু ইস্টে আমরা ইউনিট সেটআপে 0 দিয়েছিলাম, 0 থেকে কিন্তু 45 ডিগ্রি আমার এটা হচ্ছে আর কি। তো আমরা মোটামুটি এটাও দেখতে পারলাম যে একটা অ্যাঙ্গেল নিয়েও আঁকতে পারলাম, আঁকা শিখলাম, একটা লাইন একটা পয়েন্ট নিয়েও আঁকা শিখলাম, বা যে কোনো একটা ডিস্টেন্স একটা নির্দিষ্ট দূরত্বের লাইন আঁকা শিখলাম। আচ্ছা, এরপরে আমার যেটা কনস্ট্রাকশন লাইন, দেখেন এখানে কনস্ট্রাকশন লাইন আমরা কমান্ড নেব। কমান্ড নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অপশন আসছে এবং এখানে অনেকগুলো বলছে যে স্পেসিফাই প্রথম মানে থ্রোওয়ে পয়েন্ট, মানে এই কনস্ট্রাকশন লাইনটা কোন লাইন দিয়ে শুরু হবে। কনস্ট্রাকশন লাইনের ব্যবহার আমরা অলরেডি যদি বেসিকের টুলবারগুলো আমরা দেখে থাকি, বেসিক টুলবারগুলো আমরা দেখে থাকছি, যদি বেসিক টুলবারের ব্যবহারগুলো দেখে থাকি তাহলে সেখানে আমরা দেখতে পারবো আসলে এর ব্যবহারটা কী আর কি। তো আমরা যদি মনে করেন এখানে অনেকগুলো অপশন আছে, আমি যদি এখানে বলতে প্রথম একটা থ্রো পয়েন্ট কোন পয়েন্টে থ্রো হবে, আমি যে এখানে প্রথম পয়েন্টটা ক্লিক করলাম, প্রথম সেকেন্ড থ্রো পয়েন্ট মানে সেকেন্ড কোন দিকে যে মানে দুইটা পয়েন্ট সে লাগবে, মানে দুইটা পয়েন্ট সে যোগ করবে, যোগ করার পরে যে লাইন হবে সেই লাইন বরাবর একটা অসীম লাইন একটা তৈরি হবে আর কি। তো আমি চাচ্ছি এটা হচ্ছে প্রথম পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট মনে করেন এটা, আমি সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম এবং পরবর্তীতে আরও যদি মনে করি যে আমি এটাও হবে এই বরাবর হবে, তাহলে এই বরাবর আবার ক্লিক করলাম, তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্ট যোগ করছে এবং এই বরাবর একটা অসীম লাইন তৈরি হয়েছে আর কি। তো সিমিলারলি যদি আমরা এখন যদি আবারও কনস্ট্রাকশন লাইন এবং এখানে অনেকগুলো অপশন আছে দেখতে, যদি হরিজন্টাল রাখতে চাই তাহলে এইচ লেখে ইন্টার দেবো, ইন্টার লেখার পর থ্রো পয়েন্ট যে কোনো একটা পয়েন্টে ক্লিক করতে পারি। যদি আমি চাই যে 10 ইঞ্চি কমা 20 ইঞ্চি ইয়েতে যায় আমার অটোমেটিক হয়ে যায়। দেখেন এখান থেকে এটা 10 ইঞ্চি এবং 20 ইঞ্চি নিয়ে একটা পয়েন্টকে ধরছে, যে পয়েন্ট দিয়ে একটা অসীম লাইন তৈরি হয়েছে। আবার আমি ক্লিক করেও কিন্তু এখানে দিতে পারি, এটা যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব, ক্লিক করেও আমরা এই হরিজন্টাল মানে অসীম লাইনগুলো আঁকতে পারি আর কি। তো এবার যদি আমরা ভার্টিক্যাল আঁকি তাহলে ভি লেখে ইন্টার দেবো। জাস্ট এখানে যে ভি লেখে ইন্টার দিলে আমাদের ভার্টিক্যাল লাইনগুলো অঙ্কিত হবে। যে ভি লেখে ইন্টার দিলাম, যে কোনো পয়েন্টে ক্লিক করলাম বা স্থানাঙ্ক দিলাম এবং পরবর্তীতে যদি আমি মনে করেন সাপোজ আমি এখানে লাইন কমান্ড দিলাম, এই যে এদিকে মনে করেন একটা অফসেট নিলাম,
যে 2 ফিট আর কি, 2 ফিট একটা অফসেট নিলাম এবং কনস্ট্যান্ট লাইন আঁকলাম। এখানে পরে এখন অনেকগুলো অপশন আসছে। যদি আমি দরকার যে অফসেট নিয়ে আমি একটা লাইন আঁকতে চাই, যে 2 ফিট একটা অফসেটের একটা লাইন আঁকতে চাই, 2 ফিট লিখে এন্টার দিলাম এবং এই লাইনটার এদিকে জাস্ট এইটুকু 2 ফিট আমার অফসেটটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত হওয়ার কথা ছিল লাইনটা, বাট কি সে কনস্ট্রাকশন লাইন এসে বলে কি অফসেটের নির্দিষ্ট দূরত্ব, যেটা অসীম নির্দিষ্ট দূরত্ব সে তৈরি হয়েছে আর কি। আচ্ছা, এখন হচ্ছে কি কথা হচ্ছে কি, এখন যেটা আমাদের কথাবার্তা সেটা হচ্ছে আমরা যদি একটা অ্যাঙ্গেল নিয়ে আঁকতে চাই, এইগুলাকে যদি একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন আসছে। আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লিখে দিই, দেখা যাচ্ছে অ্যাঙ্গেল ত্রিভুজে আমার এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল ছাড়া এই রেখাটা কিন্তু আঁকার আর কোনো সম্ভব নাই। তো আমরা দেখতে পেলাম এ পর্যন্ত যে কনস্ট্রাকশন লাইন এবং লাইনের ব্যবহার। এরপরে আমরা শিখব পলিলাইনের ব্যবহার। পলিলাইন মূলত আমরা যেভাবে ব্যবহার করে থাকি, পলিলাইন লাইনের মতো লাইন যেভাবে আঁকছি আমরা পলিলাইনও সেভাবেই আঁকবো। দেখেন আমরা যদি একটা লাইন আঁকি, যে মনে করেন আমরা লাইন আঁকলাম একটা। আচ্ছা, এবার আমরা পলিলাইনও আঁকবো। আমরা প্রসিডিউর তো সবই সেমই, যে পলিলাইন এবং লাইন আঁকার। দেখেন আমি যদি এটাকে সিলেক্ট করি, দেখেন একটা লাইন সিলেক্ট হচ্ছে। আমি যদি এটুকু সিলেক্ট করি, দেখেন পুরোটাকে কিন্তু একবারে সিলেক্ট হচ্ছে। এই হচ্ছে পলিলাইনের বৈশিষ্ট্য। পলিলাইনের বৈশিষ্ট্য হচ্ছে কি, যে একে যদি আঁকা বাঁকা হয় তাও ভাঙবে না। তবে পলিলাইনের একটা সুবিধা আছে, 3D অঙ্কন করার জন্য এটা ব্যবহার করে থাকি আমরা। এবং এর পলিলাইনের একটা নির্দিষ্ট ওয়াইড এবং লেন্থ এবং হাইট থাকবে, বাট লাইনের কোনো নির্দিষ্ট ওয়াইড হাইট থাকবে না। এই হচ্ছে পার্থক্য পলিলাইনের মধ্যে। আমরা যদি এখানে পলিলাইন দিয়ে যদি আমরা একটা ত্রিভুজ আঁকতে চাই, এখানে সাপোজ আমি একটা 10 ফিট লেন্থের একটা ত্রিভুজ আঁকতে চাই, এখানে আমি 10 ফিট লিখে এন্টার দিলাম। যে এখানে দেখতে পাচ্ছি 10 ফিট লেন্থের। এখন কি আমার অ্যাঙ্গেল ত্রিভুজের মতো জাস্ট আমরা যেভাবে লাইন আঁকছি সেভাবে আবার এখানে অ্যাঙ্গেল দিলাম এবং 45 ডিগ্রি দিলাম। এখানে 10 ফিট দিলাম, এই যে 10 ফিট লেন্থের হইলো। এই যে এরকম যদি আমরা ত্রিভুজ আঁকতে চাই, এই যে দেখেন এটা কিন্তু সমবাহু ত্রিভুজ যদি আঁকতে হয় তাহলে এখানে 60 ডিগ্রি দেওয়ার দরকার ছিল, বাট আমি দিয়েছি 45 ডিগ্রি, তো এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। এবং দেখেন এটা হচ্ছে কি সমদ্বিবাহু বলতে পারি আমরা, সমদ্বিবাহু, এবং এটা 45 ডিগ্রি আবার, এবং সমদ্বিকোণই বলতে পারি আর কি। এই দুইটা কোণ এবং এই দুটো কোণ সমান। তো এভাবে আমরা ত্রিভুজ বা কোণের মাধ্যমে, রেখার মাধ্যমে অনেকগুলো আমরা আঁকতে পারি আর কি। এরপরে যেটা বহুভুজ বা পলিগন, এটা পলিগন হচ্ছে কি আমাদের আরেকটু ইম্পর্টেন্ট টুলবার। তবে অটোক্যাডের সবচেয়ে এই তিনটা সবসময়ই প্রায় লাগে, পলিগনও লাগে। পলিগনটা দেখেন আমরা পলিগনের মাধ্যমে বহুভুজ অঙ্কন করা যায়। আমরা পলিগন কমান্ড নিলাম। কমান্ড নেওয়ার পরে দেখেন এখানে পলিগনের কয়টা বাহু, আমি সাপোজ ধরলাম এটা 6টা বাহু হবে। এবং বলতেছে সেন্টার অফ পলিগন, পলিগনের সেন্টার কোথায়, এখানে সেন্টার হবে, আমি যাচ্ছি। এখানে আবার সেন্টারে ক্লিক করার পরে দুটো অপশন আসছে, এটা ইনস্ক্রাইব ইন সার্কেল, এবং আমরা যে পলিগন আঁকি তার ভিতরে কিন্তু একটা সার্কেল থাকে। দেখেন আমরা ইনস্ক্রাইব সার্কেল দিছি, তার মানে কি এই পলিগনটা সার্কেলের ভিতরে হবে আর কি, সে কথাই বলছে। আমি যদি সার্কেলের রেডিয়াস দিই, এখন ওই যে এখানে কিন্তু একটা কাল্পনিক একটা রেডিয়াস, মানে এই বরাবর একটা রেডিয়াস হবে কাল্পনিক, এই যে প্রত্যেকটা বাহুর বাইরে দিয়ে একটা কাল্পনিক রেডিয়াস হবে। আমি চাচ্ছি সেই রেডিয়াসটা 2 ফিট, 2 ফিট লিখে ইন্টার দিলাম। তাহলে দেখতে পাচ্ছি যে বৃত্তটা আছে এখানে সেন্টার হবে, এবং সেই বৃত্তটা কি এই বরাবর হবে আর কি, এবং সেই পলিগনটা বৃত্তের বাইরে হবে। এখন যদি এই আগের মতনই আমি যদি এটার সেন্টার দিয়ে আঁকি, একটু দেখেন আগের মতনই, জাস্ট আমি যে এই অপশনটা নিলাম, রেডিয়াস নিলাম, এবং সেন্টারে সরি আমি একটা পলিগন কমান্ডটা নেওয়া উচিত ছিল আমার। এই যে পলিগন কমান্ডটা নিলাম। আচ্ছা, দেখেন আমরা পলিগন কমান্ড নিলাম। দেখেন এইখানে যদি আমরা এইটার মতনই পলিগন মানে কি, এখন হচ্ছে এগুলা সম্পর্কে আমরা আসলে পরে একটু আলোচনা করব, ওপেইট এগুলা একটু পরে আমরা এগুলা একটু শিখে নিই। দেখেন আমরা আবার রেডিয়াস আঁকবো, যে এখানে 2 ফিট লেন্থের একটা রেডিয়াস আঁকবো। এটা হবে কি বৃত্তের, আমরা যে সার্কেলটা আঁকবো সেই সার্কেলের বাইরে পলিগনটা তৈরি হবে। এই জন্য এখানে দেখেন এটাও ছিল 2 ফিট, এটাও 2 ফিট, বাট এটা কিন্তু দূরে, কারণ এটা কিন্তু সার্কেলের ভিতরে আর এটা সার্কেলের বাইরে। এটা হচ্ছে কথাবার্তা আর কি। এর মাধ্যমে আমরা খুব সহজেই দেখেন এঁকে ফেললাম।
আচ্ছা, তাহলে আমরা পলিগন আঁকলাম। পলিগন আঁকার আমরা দুইটা অপশন দেখলাম, এটা সার্কেলের ভিতরে এবং সার্কেলের বাইরে। আমরা পলিগন কি, আমরা যে কোনো সেন্টার 6টা আছে, 6টাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেন্টার বলতেছে, আমরা যে কোনো সেন্টার পয়েন্টে ক্লিক করলাম। এই যে কোনো একটা অপশন যেটা চুজ করবো, এটা আমরা যে পলিগনটা আঁকবো সে সার্কেলের ভিতরে হবে না সার্কেলের বাইরে হবে। যদি সার্কেলের ভিতরে তাহলে এটা, সার্কেলের বাইরে হলে এটা। আমরা সাপোজ এটা হচ্ছে এখন কি, এটাকে রেডিয়াস আছে, আমরা রেডিয়াস লিখেও ইনটা দিতে পারি বা যে কোনো পয়েন্টে ক্লিক করতে পারি, তাও আমরা এই রেডিয়াস নিয়ে নেবো আর কি। হ্যাঁ, নেক্সট হচ্ছে কি, আমরা দেখেন এখানে পলিগন এখন শেষ হয়নি, এখানে পলিগনের 6টা বাহু, আমরা এখানে সাপোজ 8টা বাহু দিলাম। 8টা বাহু দিলাম। এখন এখানে দেখছেন আমরা কিন্তু এর ভিতরে বাইরের যে অপশনটা ছিল সেন্টার সেন্টার, এখানে আমরা এখন কি ইটসের মাধ্যমে আমরা একটা পলিগন আঁকতে পারি। একটা বাহুর ফার্স্ট কর্নার পয়েন্ট, ফার্স্ট একটা বাহু, পলিগনের কিন্তু অনেকগুলো বাহু আছে এবং অনেকগুলো বাহুর। এখানে যদি মনে করেন সাপোজ ফার্স্ট, দেখেন আমি এখন কি আগে কিন্তু কি সার্কেলের সাহায্য নিয়ে আমরা একটা পলিগন আঁকতেছি, এখন একটা বাহুর সমন্বয়, এই যে বাহুর প্রথম পয়েন্ট এবং আমি এখন সেকেন্ড পয়েন্ট কোন দিকে হবে, আমি যদি F8 চালু করে দিই তাহলে এই বাহুটা কি, এই যে এই বাহুটা সোজা হবে। যদি আমি F8টা অফ করে দিই, এই যে F8টা অফ করে দিই, তাহলে এই বাহুটা আমি যদি খুশি সেদিকে নিতে পারবো আর কি। হ্যাঁ, তো আমি চাচ্ছি এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে আমার 2 ফিট দরকার আর কি। এই যে 2 ফিট, এদিকে কোর্সার রেখে 2 ফিট দিলাম। তাহলে এই প্রত্যেকটা বাহু দেখবো, আমি যদি মাপি প্রত্যেকটা বাহু যদি আমি অ্যাঙ্গেল দিয়ে মাপি, তাহলে এই দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু 2 ফিট আর কি। 6টা বাহু সম্বন্ধিত 2 ফিট বাহু একটা পলিগন তৈরি হয়েছে। তো ইনশাল্লাহ আমরা পলিগনগুলো আঁকতে পারবো আর কি। আচ্ছা, পরে হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার কমান্ড। রেক্টেঙ্গুলার কমান্ডও আমরা অনেকভাবে আঁকতে পারি আর কি। এখানে ড্র টুলবারের মাধ্যমে কিন্তু এগুলো আঁকতে পারি। দেখেন লাইন এবং কনস্ট্রাকশন লাইন, মাল্টি লাইন, এগুলো আমরা আঁকিনি, এই যে পলি লাইন আঁকছে আর কি। তো এখানে পলিগনটাও আমরা এঁকে ফেলছি, রেক্টেঙ্গুলারটা আমরা এখন আঁকবো। আচ্ছা, প্রথমে রেক্টেঙ্গুলার কমান্ড নেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসছে, নিচে যায় অপশন যায় আসুক। এখানে বলতেছে যে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, প্রথম কর্নার পয়েন্টটা কি সেটা আমরা এখানে নির্দিষ্ট করব। প্রথম কর্নার পয়েন্ট আমরা নির্দিষ্ট করলাম, যে আমরা স্থানাঙ্ক দিয়ে নির্দিষ্ট করি, আবার আমরা যেভাবে লাইনের স্থানাঙ্ক দিয়ে নির্দিষ্ট করছিলাম যে 10 ইঞ্চি 15 ইঞ্চি, এখানে আমরা রেক্টেঙ্গুলারের প্রথম কর্নার পয়েন্টটা আমরা স্থানাঙ্ক দিয়ে নির্দিষ্ট করি বা কোথাও ক্লিক করেও আমরা নির্দিষ্ট করতে পারি। তো এখানে আমরা প্রথম কর্নার পয়েন্টটা ক্লিক করে নির্দিষ্ট করলাম আর কি, এবং পরবর্তী আদার কর্নার পয়েন্টে তাও আমরা ক্লিক করে নির্দিষ্ট করতে পারি। পরবর্তী আদার কর্নার পয়েন্টটাও আমরা ক্লিক করে নির্দিষ্ট করতে পারি। এবং আমরা যদি বলি যে এটা ডাইমেনশন দিতে যাচ্ছি, এই যে পরবর্তী এই রেক্টেঙ্গুলার যা হবে তার ওয়াইড জানি এবং তার ডেপথ জানি, তাহলে আমরা ডাইমেনশন দিয়ে, দেখেন নিচের দিকে আমরা একটু ফলো করি, নিচের দিকে, এই যে নিচের দিকে দেখেন নিচের দিকে ডাইমেনশন আছে, এখানে ডি লিখে যদি আমরা ইন্টার দিই, তাহলে এই পলিগনের লেন্থ কতটুকু, লেন্থ সাপোজ আমার 4 ফিট হবে, 4 ফিট লিখে ইন্টার দিলাম, এবং ওয়াইড কতটুকু হবে, আমি সাপোজ বললাম যে ওয়াইড 3 ফিট। দেখেন আমার এটা লেন্থ, এখন যদি আমি কোন দিকে রেক্টেঙ্গুলার দরকার, আসলে এদিকে দরকার না ওইদিকে দরকার না এদিকে দরকার, যেদিকে দরকার আমি সেদিকে ক্লিক করবো, এদিকে রেক্টেঙ্গুলার হয়ে যাবে আর কি। তাহলে লেন্থ এবং ওয়াইড নিয়ে আমার এটা রেক্টেঙ্গুলার হয়ে গেল আর কি এখানে আমাদের। এবং পরবর্তীতে আবারও যদি আমরা একটা রেক্টেঙ্গুলার কমান্ড নিই, আমরা প্রথমে একটা ফার্স্ট পয়েন্টটা কর্নার পয়েন্টে ক্লিক করলাম, এখন আমি চাচ্ছি এরিয়ার মাধ্যমে আমি একটা রেক্টেঙ্গুলার আঁকতে যাচ্ছি। তাহলে এ লিখে আমরা ইন্টার দিলাম। দেখেন এ লেখার পরে ইন্টার বলতেছে যে আপনি কত স্কোয়ার ফিটের, কত স্কোয়ার ইঞ্চি, কিন্তু এখানে কত স্কোয়ার ইঞ্চি আমি সাপোজ চাচ্ছি যে কত চাচ্ছি, মনে করেন সাপোজ 100 বা 1000 স্কোয়ার ইঞ্চি, 1000 স্কোয়ার ইঞ্চি না বরাবর 144, 1000 স্কোয়ার ইঞ্চির একটা রেক্টেঙ্গুলার আমি চাচ্ছি। এখানে আমি এরিয়াটা দিয়ে দিলাম। হ্যাঁ, এরিয়া দিলে অবশ্যই এখানে আপনার এরিয়া দিলাম, কিন্তু এরা অবশ্যই এটা যে কোনোটা জানা থাকতে হবে, হয় রেক্টেঙ্গুলার লেন্থ জানতে হবে না ওয়াইড জানতে হবে। এখন আপনি কোনটা দিবেন, যদি রেক্টেঙ্গুলার এরিয়া দিয়ে দিয়েছেন 1000 স্কোয়ার ইঞ্চি, বাট লেন্থ কতটুকু সেটা আপনাকে দিতে হবে না ওয়াইড দিতে হবে, কোনটা দিতে যাচ্ছেন সেটাকে আমরা ক্লিক করবো। যদি আমরা লেন্থ দিতে চাই লেন্থের উপর ক্লিক করব, এবং লেন্থ কতটুকু হবে, সাপোজ আমি বললাম যে এটা লেন্থ আসলে 2 ফিট আর কি, 2 ফিট লিখে আমরা ইন্টার দিলাম, এবং ওয়াইডটা ও ক্ষেত্রফলকে এই লেন্থ দ্বারা ভাগ দেবে, তাহলে বাদ বাকি সে অটোমেটিক সে ওয়াইড পেয়ে যাবে আর কি। এই যে তাহলে এটার 1000 স্কোয়ার লেন্থ হচ্ছে 2 ফিট, এবং বাদ বাকি যে হিসাব নিকাশ করে অটোক্যাড নিজেই সে অটোক্যাড ভাগ করে নিচ্ছে অলরেডি। তাহলে আমরা অলরেডি এটা শিখলাম, এই মাধ্যমটা শিখলাম। আরও আছে আর এখানে রেক্টেঙ্গুলার আকার সিস্টেমটা। আমরা যদি প্রথম পয়েন্টে ক্লিক করি, দেখেন প্রথম পয়েন্টে ক্লিক করবো, আমরা কি দেখলাম, এখানে ডাইমেনশন দিয়ে দেখলাম, এরিয়া দিয়ে দেখলাম। এখন যদি আবার রোটেশন দিয়েও আমরা এখানে দেখতে পারি, আর লিখে ইন্টার দিব, তাহলে এখানে আর লিখে ইন্টার দিলে কি আমাদের এটাকে রেক্টেঙ্গুলারটাকে ঘোরানোর সুবিধা দিচ্ছে। আমরা যদি একে ঘোরাতে চাই, আমি সাপোজ এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ঘোরাবো, তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমি দিয়ে দিলাম। এখন আবার কি
এখন আবার কিন্তু আমরা যে যে কমান্ডগুলো ব্যবহার করলাম এরিয়া এবং ডাইমেনশন, এগুলো কিন্তু ব্যবহার করার সুযোগ দিছে। আমি যদি এখন আবার ডাইমেনশন ব্যবহার করি তাহলে আবার এই যে ডি লিখে এন্টার দিলাম, ডি লিখে এন্টার দেওয়ার পরে আমি 2 ফিট বা 3 ফিট একটা লেন্থ দরকার এবং ওয়াইড দরকার আছে 5 ফিট আর কি। এই যে তাহলে আমি রেক্টেঙ্গল কতটুকু দরকার, এদিকে দরকার না ওদিকে দরকার, মানে যেদিকে দরকার সেদিকে আমি ক্লিক করলাম, সেদিকে আমার হয়ে গেল আর কি রেক্টেঙ্গলটা। এবং পরবর্তীতে আমি যতবারই ক্লিক করি, এই যে যতবারই ক্লিক করি কিন্তু একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল নিয়েই নেছে। তাহলে আমি এখন এই রোটেশনটাকে 0 করব, আর লিখে এন্টার দেব এবং এখানে রোটেশনটা 0 দেবো আর কি। 0 দিয়ে আমরা 0 দিয়ে এন্টার দেব। তাহলে এখন আবারও সেই অপশনগুলো, ডাইমেনশন এরিয়া যে অপশনটা প্রয়োজন আমরা সেই অপশনে ঢুকে আমরা সেই রেক্টেঙ্গলগুলো আঁকতে পারবো, বা যে কোনো পয়েন্টে ক্লিক করে আমরা রেক্টেঙ্গল রাখতে পারবো। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে চ্যাম্পার, ফিলেট, এলিভেশন এবং থিকনেস এবং ওয়াইড আছে। তো আমরা এটা চ্যাম্পার দিয়ে আমরা আঁকতে যাচ্ছি। তো চ্যাম্পার বলতে চ্যাম্পার সি লিখে এন্টার দিলাম। দেখেন স্পেসিফাই ফার্স্ট চ্যাম্পার ডিস্টেন্স, প্রথম চ্যাম্পার ডিস্টেন্সটা কি আসলে। তো প্রথম চ্যাম্পার ডিস্টেন্সটা আমি এখানে আপনাদের দিলাম আপনাদের বোঝানোর জন্য যে 5 ইঞ্চি দিলাম, এবং সেকেন্ড চ্যাম্পার ডিস্টেন্সটা আমি দিলাম 10 ইঞ্চি আর কি, আপনাদের বোঝানোর জন্য যাতে আমি একটু বুঝাইতে ভালো হয়। এই যে দেখেন ফার্স্ট চ্যাম্পার ডিস্টেন্স আমি কিন্তু দিছি কতটুকু, ফার্স্ট চ্যাম্পার ডিস্টেন্স 5 ইঞ্চি দিছি, এবং সেকেন্ড চ্যাম্পার ডিস্টেন্স আমি দিছি কতটুকু, এখানে A8 চালু করে রাখলাম। দেখেন এই যে ফার্স্ট চ্যাম্পার ডিস্টেন্স, দেখেন এইখান থেকে এইটুকু আছে 5 ইঞ্চি এবং এখান থেকে এইটুকু 10 ইঞ্চি। চ্যাম্পার বলতে কি, আমাদের যে রেক্টেঙ্গুলার হয়তো রেক্টেঙ্গুলার কোনাগুলো এরকম যদি করতে চাই, কোনাগুলো যদি এরকম করতে চাই তাহলে সেগুলোকে বলা হয় চ্যাম্পার, এবং যদি এরকম গোল আকারে করা হয় সার্কেলের মতন সেগুলোকে বলা হয় ফিলেট আর কি। তো প্রথম চ্যাম্পার ডিস্টেন্সটা কত হবে, এই যে এখান থেকে এই যে আমরা যদি মেপে দেখি, এই যে এই দেখেন 5 ইঞ্চি, এবং অনুরূপভাবে যদি আমরা পুনরায় ওপরেটাও মেপে দেখি, দেখেন 10 ইঞ্চি। তাহলে এইগুলোকে বলা হয় চ্যাম্পার ডিস্টেন্স। তো আমরা যদি প্রয়োজন হয় তো আমরা এগুলা চ্যাম্পার ডিস্টেন্সগুলো ইউজ করার চেষ্টা করব, এবং এখানে আমরা এগুলোকে ডিলিট করে দিলাম এবং আবারও রেক্টেঙ্গুলারের ভিতরে যাই। আমরা যেহেতু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলতেছি, আমরা A to Z শেখার চেষ্টা করব, আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমাদের চ্যাম্পার গেল, এবার আসছে যে ফিলেট। একটু দেখি আমরা এখানে ফিলেট এফ লিখে এন্টার দিলাম। দেখেন ফিলেটের রেডিয়াস চাচ্ছে, যে ফিলেটের রেডিয়াস কত, 5 ইঞ্চি দিলাম, 5 ইঞ্চি দিলাম। এখন ফার্স্ট আমরা আগে যেভাবে আয়তক্ষেত্র আঁকছি আমরা সেইভাবে আয়তক্ষেত্র আঁকবো। হ্যাঁ, জাস্ট শুধু এখানে চ্যাম্পার এবং ফিলেট। চ্যাম্পার মানে কি, কোণে ত্রিভুজ আকৃতি এখানে দেখতে পাচ্ছি, এই যে চ্যাম্পার, আর এটা ফিলেট বলা হয় আর কি। তো আমরা এখন দেখেন এই ধরনের একটা আয়তক্ষেত্র আঁকবো যার মানে কোণাগুলা একটু সার্কুলার মতন আর কি। এবং নিচের যে অপশনগুলো আবার যদি আমরা অপশন নেই, দেখেন এখানে যদি অপশন নেই, এই যে ফার্স্ট কর্নার পয়েন্ট আমি স্থানাঙ্ক দিই, আগের মতনই আঁকা সিস্টেম যেগুলো আমরা অলরেডি আঁকছি, ডাইমেনশন দিয়ে আঁকছি, এরিয়া দিয়ে আঁকছি বা রোটেশন দিয়ে আঁকছি, সেই অপশনগুলোই ফার্স্ট কর্নার পয়েন্ট নিচে আবার দেখেন সেই অপশনগুলোর যে কোনো আপনি ইউজ করতে পারেন আর কি। যেটা ইউজ করবেন তার ভিতরে ঢুকবেন, প্রথম অক্ষর লিখবেন এবং কাজ করবেন সেই মোতাবেক। এই শেষ। তাহলে আমরা দেখলাম চ্যাম্পার, দেখলাম ফিলেট, দেখলাম একটা রেক্টেঙ্গুলার কীভাবে চ্যাম্পার করে, এবং এলিভেশন আসলে এখানে দেখা যাবে না, 3D ড্রয়িং হইলে বোঝা যাইতো যে এলিভেশন হচ্ছে এই রেক্টেঙ্গলটা কত এলিভেশনে হবে আপনার। মনে করেন আমি এখানে এক্স এবং ওয়াই প্লেনে দেখতেছি, তো এটা 3D প্লেনে, এবং আরও কিছু অবজেক্ট থাকলে দেখা যাইতো যে এক্স ওয়াই প্লেন থেকে কত দূরে মানে একটা রেক্টেঙ্গুলার হবে, সেটাই হচ্ছে মূলত এলিভেশন। আর এলিভেশন দিয়ে আঁকলেও সমস্যা নেই, আপনি এলিভেশন দিবেন, দেওয়ার পরে এখানে কত দরকার 10 ফিট উপরে আপনি একটা রেক্টেঙ্গুলার রাখবেন, এবং পরবর্তী দেখেন আপনার সেই অপশনগুলো আবার ঘোরাফেরা আসবে। 10 ফিট এলিভেশন আঁকলেন, যদি চ্যাম্পার ইউজ করতে চান আবার চ্যাম্পারের ভিতরে ঢুকবেন, এবং ওয়াইড যদি ইউজ করছেন আবার ওয়াইডে ঢুকবেন। তো যেটা যদি কোনো প্রয়োজন না হয় তাহলে আবার যদি প্রথম কর্নার পয়েন্ট আপনি যদি যেটার ভিতরে ঢুকবেন, আর না হলে প্রথম কর্নার পয়েন্টটা যেভাবে হোক স্পেসিফাই করবেন। স্পেসিফাই করার পরে এখানে আবারও দেখেন এই অপশনগুলো আছে, এরিয়া অপশন। আপনি যদি আবার এরিয়া অপশনের ভিতরে ঢোকেন তাহলে আবার এরিয়ার ভিতরে ঢুকলেন, কতটুকু দরকার, লেন্থ দিয়ে দিলেন যে 5 ফিট, 5 ফিট, এবং আমি লেন্থ দিয়ে কাজ করব, এখানে 5 ফিট দিলাম। এই যে তাহলে এটার এরকমটা 5 ফিট হয়ে গেল। তার মানে কি আমি একসাথে অনেকগুলো অপশন ব্যবহার করতে পারি, ফিলেট ব্যবহার করতে পারি, এবং এরিয়া ব্যবহার করতে পারি, লেন্থ দিয়েও ব্যবহার করতে পারি আর কি। তো সবগুলো আমি এখানে ইউজ করতে পারি। যেটার ভিতরে ঢুকবো এটার অবশ্যই আমরা এখানে করবো। এখানে ফিলেটটা আমরা একটু অফ করে দিয়ে আসি, ফিলেট এফ লিখে এখানে 0 দিই, তাহলে আমাদের এটা পরবর্তীতে যখন আমরা আয়তক্ষেত্র আঁকবো তাহলে এরকম কোনাকুনি আয়তক্ষেত্রটা রেক্টেঙ্গুলার তৈরি হবে আর কি। এবং পরবর্তীতে আমাদের দেখেন রেক্টেঙ্গুলার আমরা রাখলাম, এরপরে হচ্ছে আমাদের
আর্কও এরকম, আর্কও অনেকগুলো সিস্টেম আছে। এখানে দেখেন একটা আর্ক আঁকতে গেলে অনেকগুলো সিস্টেম আমাদের প্রয়োজন জানার দরকার। দেখেন একটা আর্ক আঁকলাম, প্রথম বলতেছে আর্ক স্টার্ট পয়েন্ট কোথায়, আমরা এটা 3 পয়েন্টের জন্য আঁকে, এটা হচ্ছে আর্কের স্টার্ট পয়েন্ট। এবং আমি যদি F8 চাপ দিয়ে একটু অর্থটা অফ করে দিই, এটা হচ্ছে কি সেকেন্ড পয়েন্ট এবং এটা হচ্ছে থার্ড পয়েন্ট এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে। আপনি স্থানাঙ্ক দিয়েও কিন্তু যে ওই যেভাবে স্থানাঙ্ক দিচ্ছি আমরা, স্থানাঙ্ক দিয়ে অনেক গ্রাফ আঁকছি ইঞ্জিনিয়ারিং, তো গ্রাফ আর গ্রাফ ছাড়া তার কিছুই নাই। তো এখানে আমরা স্থানাঙ্ক দিয়েও কিন্তু মূলবিন্দু সাপেক্ষে বা রিলেটিভ স্থানাঙ্ক দিয়েও কিন্তু করতে পারি। রিলেটিভ স্থানাঙ্ক দিয়ে যদি করি তাহলে @ দিব, এবং অবশ্যই সেই রিলেটিভ স্থানাঙ্ক কাউন্ট হবে কোথায়, এই যে এই পয়েন্ট থেকে আর কি, এই পয়েন্ট থেকে কাউন্ট হবে। তো যেভাবে হয় আমরা যদি ক্লিক করবো আর কি, যেখানে যেভাবে হয় আমরা একটা আর্ক আঁকবো, আর্কের সেন্টার এখানে। এই গেল আর্কের প্রসিডিউর। এছাড়াও কিন্তু আরও অনেকগুলো আর্ক আঁকার প্রসিডিউর আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আর্ক। আমরা যদি 3 পয়েন্টের মাধ্যমে আর্ক আঁকতে চাই তাহলে এখানে 3 পয়েন্ট নিব। এই যে এখানে 3 পয়েন্টের মাধ্যমে 3 পয়েন্টটা আমরা স্থানাঙ্ক দিতেও পারি বা রিলেটিভ স্থানাঙ্ক ব্যবহার করতে পারি বা ক্লিক করতে পারি, তিনটা যে কোনো একটা আমরা এখানে নিতে পারবো আর কি। এবং পরবর্তীতে আমরা যদি আরও এখানে নিতে পারি, দেখেন আর্কের স্টার্ট পয়েন্ট জানা আছে। আপনার এমন কিছু সিচুয়েশন হলো যে আর্কের স্টার্ট পয়েন্ট জানা আছে, সেন্টার পয়েন্ট জানা আছে, ইন পয়েন্ট জানা আছে, তাহলে আপনি প্রথমে স্টার্ট পয়েন্ট দেবেন, তারপরে সেন্টার পয়েন্ট, এবং এখানে দেখেন এখানে কিন্তু সেন্টার ধরছে, এবং এটা ইন পয়েন্ট ধরবেন, এই যে এটা ইন্ট। পরবর্তীতে দেখেন আবারও এখানে আর্কের ভিতরে যদি আমরা দিই, এখানে মনে করেন আপনার স্টার্ট জানা আছে, সেন্টার দেওয়া আছে, সেন্টার জানা আছে, লেন্থ জানা আছে, তাহলে স্টার্ট, সেন্টার এবং আর্কের লেন্থ কতটুকু, মনে করেন সাপোজ এখানে 5 ফিট লেন্থের একটা আর্ক, 5 ফিট লেন্থের একটা 5 ফিট লেন্থের বেশি হবে না, এটা হচ্ছে মনে করেন 2 ফিট লেন্থের একটা আর্ক। তার মানে কি এই লেন্থটা আসলে 2 ফিট হবে। তাহলে আমরা যখন যে আর্ক প্রয়োজন বা যে সিচুয়েশন প্রয়োজন, যদি একটু ভিন্ন ক্যাটাগরি হয়, এখানে অনেকগুলো ক্যাটাগরি আমরা দেখতেছি যে সেন্টার বলছে, সেন্টার, স্টার্ট, ইন্ট। প্রথমেই সেন্টার, তারপরে স্টার্ট, তারপরে কি ইন্ট। এবং এরকম আমরা যতগুলো আর্ক আঁকার প্রয়োজন, যদি কন্টিনিউয়াস আঁকার দরকার হয়, এই যে কন্টিনিউয়াস, অটোমেটিক ওই স্থানটা ধরে নেবে আর কি। তো এইভাবে আমরা আর্ক আঁকবো। আর্ক আঁকার এরপরে আমরা সার্কেল আঁকার জন্য দেখেন এখানে সার্কেল লাগবে। সার্কেল আমাদের অনেক সময় লাগবে আর কি, এটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা টুলবার। সার্কেল কমান্ড নেব, এবং এখানে বলতেছে যে সার্কেল স্পেসিফাই সেন্টার পয়েন্ট অর দ্য সার্কেল 3 পয়েন্ট। আমরা এখানে সার্কেলের সেন্টার পয়েন্টটা স্পেসিফাই করবো। এখানে সেন্টার পয়েন্ট দিলাম। এখানে এই সার্কেলের রেডিয়াস যদি দিতে চাই 2 ফিট, তাহলে 2 ফিট হবে। এখন যদি ডায়ামিটার দিয়ে করতে চাই, এখানে লেখা আছে নিচে, দেখেন এখানে ডায়ামিটার লেখা আছে, যদি ডায়ামিটার দিয়ে করতে চাই তাহলে এই যে ডায়ামিটার দিলাম। এখন 2 ফিট যদি রেডিয়াস হয় তাহলে 4 ফিট হচ্ছে ডায়ামিটার, 4 ফিট লিখে ইন্টার দিলাম, একই কথা আর কি। আচ্ছা, পুনরায় হচ্ছে আমরা এখানে দেখেন আরও অনেকগুলো অপশন আছে, 3 পয়েন্ট আছে, 2 পয়েন্ট আছে, 10 ট্যানজেন্ট আছে, অনেকগুলো অপশন আমাদের এখানে রয়ে গেছে। আমরা সার্কেলের একটা নির্দিষ্ট পয়েন্টে ক্লিক করলাম, মানে সেন্টার নিলাম। সেন্টারটা আমরা স্থানাঙ্ক দিয়েও নিতে পারি বা ক্লিক করেও নিতে পারি। এবং এখানে দেখেন আমরা যদি এখানে সার্কেল নেওয়ার অনেক অপশন আছে, সেন্টার এবং রেডিয়াস, সেন্টার, ডায়ামিটার, যেগুলো অলরেডি আমরা এঁকে ফেলছি। যদি আমরা 2টা পয়েন্ট নিয়ে সেন্টার রাখতে চাই, জাস্ট এই 2টা পয়েন্ট। এবং যদি এখানে আরোগুলো অপশন আছে, দেখেন যদি আমরা 3টা পয়েন্ট নিয়ে আঁকতে চাই, দেখেন এই যে 3টা পয়েন্ট। হ্যাঁ, এগুলো অনেকগুলো কন্ডিশন, যারা জ্যামিতি পড়ছি আমরা, জ্যামিতিতে অনেকগুলো আছে। এখানে ট্যান রেডিয়াস। তো ট্যান রেডিয়াস বলতে দেখেন আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এখানে একটা ত্রিভুজ আছে, সাপোজ মনে করেন এখানে একটা ত্রিভুজ আছে, এটা ট্যান রেডিয়াস। আমি এমন একটা সার্কেল আঁকতে চাচ্ছি যেটার মাধ্যমে ট্যান রেডিয়াস, এখানে ট্যান রেডিয়াস থাকবে। এবং বলছি কি যে স্পেসিফাই পয়েন্ট 1 সেন্টার দ্য ফার্স্ট ট্যানজেন্ট সার্কেল। এখানে এই যে আমি চাচ্ছি এখানে ফার্স্ট ট্যানজেন্ট, এটা হচ্ছে সেকেন্ড ট্যানজেন্ট, এবং যে রেডিয়াসটা হবে এটা হচ্ছে 2 ফিট রেডিয়াসের একটা সার্কেল হবে। এবং দেখেন মানে কি এই দুইটা রেখাকে টাচ করে এটা কিন্তু আমার সার্কেলটা তৈরি হয়েছে। বাস্তবে কিন্তু আমি যদি সার্কেলটা আঁকতে চাই 2 ফিট রেডিয়াসের, যে কোনো জায়গায় দেখেন আমি কিন্তু কি হয়, এদিকে একটু বেশি হবে, না ওদিকে একটু বেশি হবে, মানে একদম কিন্তু এইভাবে আঁকা সম্ভব না যে এই রেখাকে একদম টাচ করে আমার এই রেখাটা তৈরি হবে আর কি। আচ্ছা, পরবর্তীতে আরও একটা অপশন রয়ে গেছে আমাদের সার্কেল আঁকার জন্য। দেখেন এখানে ড্রতে যাব, ড্রতে যাওয়ার পরে সার্কেলের পরে ট্যান, এখানে 3টা সার্কেলের, এই যে দেখেন এখন 3টা রেখাকেই টাচ করে একটা সার্কেল তৈরি হয়েছে। এই ধরনের যদি সার্কেল আঁকতে চাই তাহলে আমরা এইভাবে আঁকবো।
এই যে এখানে আমরা ড্র নেব সার্কেল কমান্ডে ট্যান এবং প্রথম ট্যানজেন্টের উপর ক্লিক করব, পরের ট্যানজেন্টের উপর ক্লিক করব, পরের ট্যানজেন্টের ক্লিক করব, এটা সার্কেল তৈরি হয়ে যাবে। ক্লিক করলে সার্কেল তৈরি হয়ে যাবে আর কি। তাহলে সার্কেল আঁকা আমরা শিখলাম। এর পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে যেটা আছে রিভলিউশন ক্লড, এটা আমাদের মূলত লাগে না, অটোক্যাড আছে অনেকে ইঞ্জিনিয়ারিং এর জন্যই তো তারপরেও এটা লাগে অনেকে যত ক্যাট অপারেটর হিসেবে কাজ করে, প্লান্ট আঁকে, কোথাও যদি কোনো প্রবলেম হয় সেটাকে ইন্ডিকেট করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি সিভিল ইঞ্জিনিয়ারিং ইয়েতে। তো আমরা এটা কমান্ড নিলাম, কমান্ড নেওয়ার পরে এখানে দেখেন বলতেছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট আর আর্ক লেন্থ অবজেক্ট স্টাইল। আমি এখানে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট আমি দেখলাম, দেখতে পাচ্ছি আমি যতটুকু যাচ্ছি দেখেন একটা আর্ক দেখেন এক এক রকমের হচ্ছে আর কি এই, এবং এখানে যেখানে শেষ হচ্ছে সেখানে আসলে সে নিজেই শেষ হয়ে যাবে আর কি। এটা হচ্ছে দেখেন মেঘের মতন দেখাচ্ছে এই জন্য। আচ্ছা, এরপরে আমি যদি চাই যে এটার আমি লেন্থটা চেঞ্জ করব আর্ক লেন্থ, তাহলে এখানে আর্ক লেন্থটা আমরা এখানে দিয়ে দিতে পারি যে আর্ক লেন্থটা কতটুকু হবে, এটা হচ্ছে 0.25 ইঞ্চি করে হবে আর কি। তো ম্যাক্সিমাম এটা হচ্ছে কি মিনিমাম লেন্থ, আবার ম্যাক্সিমাম লেন্থ কতটুকু হবে, ম্যাক্সিমাম লেন্থ সাপোজ মনে করেন আপনি ম্যাক্সিমাম যতই হোক আপনি 0.5 এর বেশি হবে না। আমি দেখছি যে ছোটো বড়ো হচ্ছে, আমি যখন কিছুক্ষণ আগে একটা রিভলিউশন ক্লড আঁকলাম, তো এটা ছোটো বড়ো হচ্ছে, কোথাও আর্ক ছোটো কোথাও আর্ক বড়, তো এইটা সেই লিমিটটা এখানে আমরা দিয়ে দিতে পারি যে আর্ক কতটুকু ছোটো বড় হইতে পারে। বা আমি যদি সব দিকেই সমান চাই তাহলে দুইটাই সমান মান দিয়ে দেবো, ম্যাক্সিমাম মিনিমাম। হ্যাঁ, এই যে 0.25 দিয়ে দিতে পারি আমরা, 0.25 দিয়ে আমরা এখন কি রিভলিউশন ক্লড দিয়ে আমরা এখন ওই যে এর কাছে গেলে শেষ হয়ে যাবে আর কি। শুধু এটাই না, আরো ভাবে আমরা সেটিং করতে পারি। এখানে দেখা যাচ্ছে অবজেক্ট টাইপ আছে, অবজেক্টটা কেমন হবে, এখানে অবজেক্টটা আমি ও লিখে ইন্টার দিতে পারি, অবজেক্টটা কেমন হইতে পারে, কোন মানে এই যে রিভলিউশন ক্লড আছে আমাদের কোনো অবজেক্টের মতন হইতে হয়, তাহলে সেই অবজেক্টকে আমরা এখানে সিলেক্ট করতে পারি আর কি। এবং এখানে স্টাইল যদি কোনো অবজেক্টের মতন হইতে হয় তাহলে এটা করতে হবে আর কি। এখন যদি মনে করেন স্টাইল, যদি স্টাইল লিখে এস লিখে ইন্টার দিই, দেখেন এখানে আমাদের যে আর্টটা হচ্ছে সেগুলা কিন্তু এরকম হচ্ছে। যদি আমরা এটা দিই তাহলে এটা দিয়ে একটু চেষ্টা করি, দেখেন প্রত্যেকটা দেখেন এখানে একটা স্টাইল চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু আগে হচ্ছিল না কিন্তু, তো সেটাই দেখেন এখন হচ্ছে। কিন্তু আগে কিন্তু একদম জাস্ট একটা রেখা হচ্ছিল, দাগ হচ্ছিল আর কি। তো এভাবে আমরা অনেকগুলো ইয়ে করতে পারি। তো বাস্তবে আমাদের যেটা হয়, আমাদের একটা ড্রয়িংকে ইন্ডিকেট করার জন্য, যে ড্রয়িংয়ের এই জায়গায় আমি বুঝতে পারতেছি না, এই ড্রয়িংটা আমি সাপোজ এই যে এরকম একটা গোল চিহ্ন দিয়ে দিতাম। এই ধরনের কাজে মূলত সিভিল ইঞ্জিনিয়াররা ব্যবহার করে থাকে। পরবর্তীতে দেখেন আমাদের একটা এসপি লাইন, এগুলো মূলত অনেকগুলো টেম্পোরারি বা টেক্সটাইল ইলেকট্রিক্যাল সবার ক্ষেত্রে এগুলো ব্যবহার করে থাকি আমরা। এসপি লাইন দেখেন, এসপি লাইনের জন্য আমরা প্রথমে কমান্ড নিব। এখানে কমান্ড নেওয়ার পরে এখানে বলতেছে ফার্স্ট পয়েন্ট অথবা অবজেক্ট, যদি কোনো অবজেক্টের ইয়ে করতে চাই তাহলে সেখানে নেব। আর যদি আমরা ফার্স্ট পয়েন্ট ক্লিক করি তাহলে প্রথম পয়েন্ট ক্লিক করলাম, দেন বলতেছে নেক্সট পয়েন্ট, এই যে নেক্সট পয়েন্ট ক্লিক করলাম এবং বলতেছে তারপরে আবার নেক্সট পয়েন্ট কোথায় আছে, সেখানে আমরা নেক্সট পয়েন্ট ক্লিক করলাম, আবার নেক্সট পয়েন্ট কোথায় আছে। এভাবে আমরা যদি একটা রেখা এভাবে আঁকা বাঁকা মানে এইভাবে আঁকতে চাই তাহলে এসপি লাইনের মাধ্যমে আমরা এই রেখাগুলো আঁকতে পারি। এখন যদি আমরা ইন্টার দিই, দেখেন এটাকে ক্লোজ হয়ে গেছে। এখন এটার কথা বলতেছে যে স্পেসিফাই স্টার্ট ট্যানজেন্ট, স্টার্ট ট্যানজেন্টটা কেমন হবে। আপনি যদি স্টার্ট ট্যানজেন্ট দিতে চান তাহলে স্টার্ট ট্যানজেন্ট, না দিলে এখানে ইন্টার দিয়ে আমরা আবার ইন ট্যানজেন্টটা কত হবে তাও ইন্টার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি এখানে অনেকটা ট্যানজেন্টের ইয়েগুলো আঁকা বাঁকা নিয়ে, যেগুলো কিন্তু ট্যানজেন্ট হয়েছে এগুলো সবগুলো নিয়ে আমাদের এটা বাস্তবে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এগুলো মূলত লাগে না। এখন যেটা আমাদের দেখবো যে ইলিপস, ইলিপসটা আমরা দেখবো। ইলিপসটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা প্রথমে কমান্ড নিলাম, তারপর বলছে অ্যাক্সিস, বলছে কি যে স্পেসিফাই অ্যাক্সিস ইন্ট অফ ইলিপস অর আর্ক অথবা সেন্টার। আমরা যে কোনো একটা অ্যাক্সিসকে আমরা স্পেসিফাই করব। আমরা এখানে একটা ক্লিক করে প্রথমে পড়ানো, এখানে আমরা ভিতরের বাইরের অপশনটা চালু করছি, ভিতরের যে দুটো অপশন আছে এই দুটো আমরা এখন নিলাম না। আমরা এখন স্পেসিফাই আর্টসের যে অ্যাক্সিসটা সেটা আমরা নির্ধারণ করলাম, এবং আর্টসের এইটা বলছে যে স্পেসিফাই আর্ক ডিস্টেন্স টু আদার অ্যাক্সিস। আমাদের অ্যাক্সিস এই একটা আর এই একটা, তার মানে এই একটা এই এক বরাবর অ্যাক্সিস আর এই বরাবর অ্যাক্সিস। আমি মোটামুটি সেন্টারে ক্লিক করছি, এখানে ক্লিক করছি, অ্যাক্সিস বরাবর আমি নির্দিষ্ট করেছি, কিন্তু এদিকে আসলে কতটুকু, এতটুকু হবে না এতটুকু হবে, কতটুকু হবে আমি এখানে স্পেসিফাই করতে পারিনি। আমি এখানে একটা লেন দিয়ে স্পেসিফাই করতে পারি, বা ক্লিক করেও বাস আমি একটা স্থানাঙ্ক দিয়ে স্পেসিফাই করতে পারি আর কি। এখানে ক্লিক করলাম তাহলে এটা ইলিপসের একটা দুইটা অ্যাক্সিস আমাকে এখানে ইয়ে হয়ে গেল। এবং পরবর্তীতে যদি এখানে আরও অপশন আছে, এখানে যদি আমি ইলিপস আর্ক আঁকতে চাই তাহলে এখানে আর্ক লিখলাম,
আরেকটা লেখা হবে অ্যাক্সিস অফ দ্য ইন্ড পয়েন্ট বা সেন্টার যেটা আমি খুশি আপনি তার ভিতরে প্রবেশ করবেন। এখানে আমি অ্যাক্সিস বলতেছি যে এখানে অ্যাক্সিস, এবং আমি চাচ্ছি যে মোটামুটি প্রথম অ্যাক্সিসটা এখানে সিলেক্ট করলাম, সেকেন্ড অ্যাক্সিস এদিকে কতটুকু হবে সেটা আমি সিলেক্ট করতেছি এইটা। এখন বলতেছি যে আর্ক কোথায় হবে, এই যে স্টার্ট অ্যাঙ্গেল মানে কোথায় থেকে আমি চাচ্ছি এখান থেকে আর্কটা হবে, এই যে এখান থেকে আর্কটা হবে এবং কতটুকু দরকার, এই যে এখান থেকে দরকার, যেটা আমরা ইলিপস আর্কের ভিতরে অলরেডি আমাদের কমান্ড রয়ে গেছে এটা। এই তাহলে আবার যদি আমরা কমান্ড নিই, এটা যদি সেন্টারের মাধ্যমে যদি আমরা রাখি, সেন্টার সি লিখে ইলিপস সেন্টার কোথায়, আমাদের ইলিপস সেন্টার এটা, এবং ইলিপসের এক্সিস হচ্ছে এটা, এবং পরবর্তী এদিকে এক্সিস হচ্ছে আদার এক্সিস বা রোটেশন। এটা যদি রোটেশন করতে চাই তাহলে আমাদের আর লিখে ইন্টার দেবো, তাহলে আমাদের এটা রোটেশন হয়ে যাবে আর কি, রোটেশন করতে পারবো আর কি, বা এদিকে কতটুকু দরকার বা কি দরকার কি পরিমাণ দেখতে পাচ্ছি। এর সাথে বেশি কিন্তু আর হচ্ছে না, আমরা যে রোটেশন দিছি, দ্য রোটেশন অ্যারাউন্ড দ্য মেজর এক্সিস, তাহলে কি ওই যে পরিমাণ এক্সিস ছিল যে এটা রোটেশন হয়ে চলে গেল আর কি। এটা আমরা ড্র টুলবারের মাধ্যমে, ড্র মেনু বারের মাধ্যমে আঁকতে পারতাম। এখানে ইলিপস দেখেন, এখানে আমরা সেন্টার আছি, অ্যাক্সিস, ইন্ড এবং আর্ক তিনটা আঁকা দেখলাম। আর এটাও সেই একই আঁকা, অলরেডি আমরা আর্ক কমান্ডের ভিতরে ঢুকলাম। এখানে সেন্টার বা ইন্ড পয়েন্ট আমরা কোথায় হবে, এই যে একটা ইলিপস যেভাবে আঁকি আমরা প্রথম সেন্টার এবং এক্সিসটা নির্ধারণ করি, এদিকে কতটুকু সেটা নির্ধারণ করাম। এখন বলতেছে আর্ক স্টার্ট অ্যাঙ্গেল আর্ক, এটা কিন্তু আমরা অলরেডি করছি। আমরা আর্ক হচ্ছে কি আমার এখান থেকে এই পর্যন্ত আর্ক হবে, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। তো এই হচ্ছে আমাদের ইলিপস আর্ক। এবং পরবর্তীতে যেটা আমাদের ব্লক আসতেছে, আচ্ছা আমরা এখন একটা ব্লক আঁকবো, একটা ব্লক আঁকার চেষ্টা করব আমরা। ব্লকটা হচ্ছে কি অনেকগুলো সিম্বল বলতে পারি আমরা, যেমন প্রত্যেকটার একটা লোগো থাকে। আমি চাচ্ছি এখানে আমি একটা লোগো তৈরি করছি, এখানে মনে করেন এই অনেকগুলো সার্কেল দিয়ে আমি একটা লোগো তৈরি করছি, যে মনে করেন এটা আমার একটা সার্কেল, একটা লোগো আর কি, যেটা আমি যতবার খুশি আমি যাতে এটাকে ইউজ করতে পারি। এই জন্য আমি এখানে মেক ব্লক, প্রথমে একটা ইনসার্ট ব্লক, এটা প্রথমে, তারপর একটা মেক ব্লক। মেক ব্লক তৈরি করার জন্য সামনে মনে করেন লোগো আর কি, এখানে প্রথমে সিলেক্ট অবজেক্ট করব আমরা, এই অবজেক্টকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে পিক পয়েন্ট, এখানে আমরা যদি কোনো স্থানাঙ্ক জানা থাকে, প্রত্যেকটা অবজেক্ট আঁকার সময় কিন্তু আমরা স্থানাঙ্কের কথা বলছি, নির্দিষ্ট স্থানাঙ্ক দেওয়ার সুযোগ আছে, বাট এখানে স্থানাঙ্ক দিতে হলে এখানে লিখে দিতে হবে যে এক্স ওয়াই জেড কত স্থানাঙ্ক সেটা দিতে হবে। এবং পিক পয়েন্ট এটা বেস পয়েন্ট, এটা মূলত খুবই ইম্পর্টেন্ট, আসলে কোন পয়েন্টটা ধরে আমরা সরাবো সেটাই মূলত আমাদের এখানে পিক পয়েন্ট। এখানে ক্লিক করলাম, এবং সবশেষে এখানে তিনটা অপশন আছে, একটা আছে রিটেন, মানে এখানে আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে আমি যে অবজেক্ট থেকে ব্লকটা তৈরি করলাম সেই অবজেক্ট যা ছিল সেমন দেখবে, বাট ওর অন্যরূপ একটা ব্লক তৈরি হবে আর কি। আর যদি এটা থাকে তাহলে যে অবজেক্টটা থেকে আমি ব্লক করলাম সেও ব্লক তো হবেই, পাশাপাশি আর একটা ব্লক তৈরি করবে আর কি। আর ডিলেট, তার মানে মূল সোর্স অবজেক্টটা আমার ডিলেট হয়ে যাবে, সোর্স অবজেক্টটা ব্লক হয়ে যাবে, সোর্স অবজেক্টটা ব্লক হবে না। এই হচ্ছে মূলত তাহলে এখানে আমরা সব ওকে দিয়ে দিলাম আর কি, বলছি কি ওকে দিলাম। এই হচ্ছে আমাদের ব্লক তৈরি করার সিস্টেম। এখন হচ্ছে ব্লক ইনসার্ট করার জন্য যে বিষয়টা আর কি, ব্লক ইনসার্ট করব আমরা এখন। ব্লক ইনসার্ট করার জন্য এখানে একাধিক ব্লক থাকতে পারে, বা ব্রাউজ করেও আমরা অন্য জায়গায় যদি থাকে সেই ব্লকগুলো আনতে পারি এখান থেকে। আচ্ছা এখন হচ্ছে আমরা ব্লকটাকে ইনসার্ট করব। দেখা যাচ্ছে ব্লকটা ইনসার্ট করার পরে এরকম একটা উইন্ডো আসবে, এবং উইন্ডোর ভিতরে আমরা যেখানে খুশি, এই যে এখানে পিক পয়েন্ট নিচে দেখেন সেটাকে কিন্তু ধরে আমি সরাচ্ছি, এটা কিন্তু পিক পয়েন্ট ছিল, সেটাকে ধরে কিন্তু আমি সরাচ্ছি, সেজন্য আমি এখানে একটা ক্লিক করলাম। নেক্সট হচ্ছে আবার যদি আমরা এখানে দিই, তাহলে এখানে দেখেন যদি একটা স্থানাঙ্ক জানা থাকে যে এই মূল বিন্দু থেকে কতটুকু দূরে, আমি এই যে এখানে স্থানাঙ্ক লিখে দেব যে 10 ইঞ্চি কি 5 ইঞ্চি দিয়ে আমি যদি ওকে দিই, তাহলে অটোই কিন্তু আমাকে কোনো সুযোগ দেবে না, এই যে অটোই কিন্তু আমার জেড ইন্টার, এই যে মূলবিন্দুর সাপেক্ষে, এই যে দেখছেন না মূলবিন্দুর সাপেক্ষে কিন্তু কি মূলবিন্দুর সাপেক্ষেও তৈরি হয়ে গেছে, কিন্তু দেখছেন না এই মূলবিন্দুর সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এটা কিন্তু আমার আঁকা ছিল না আগে। আর পরবর্তীতে আবারও যদি ইনসার্ট দিই, এরকম অনেকে প্রবলেম হতে পারে, যে টিক দেওয়া থাকে তো 0 0 থাকে, যখন ওকে দিই সঙ্গে সঙ্গে একদম মূল বিন্দুতে ইনসার্ট হয়ে যায় আর কি, সে বলতে পারে যে হচ্ছে না। তো এটা আমাদের ব্লক করা থাকবে যদি স্থানাঙ্ক না জানা থাকে। আর যদি আমরা স্কেল ব্যবহার করে থাকি তাহলে এখানে ইউনিফর্ম স্কেল আমরা ব্যবহার করতে পারি, যদি আমরা ইউনিফর্ম স্কেল ব্যবহার করতে চাই।
হ্যাঁ, এটা যদি মনে করেন আমরা যদি এখানে দিয়ে দিই যে মনে করেন আমার চারিদিকে সমানভাবে এখানে যে অবজেক্ট রাখছি আমরা 2 গুণ 1 গুণ আছে, একে আমরা 2 গুণ করে করব। দেখেন এখানে আমরা 1 গুণ দেখতেছি, এর সাথে মিনিমাম ডাবল হয়েছে আর কি। তো এটাও আমরা যদি আবার করতে চাই যে মনে করেন ইউনিফর্ম না, যে এটাতে তুলে দিয়ে এক্স এর দিকে আমি 2 গুণ চাচ্ছি, এক্স এর দিকে 2 গুণ চাচ্ছি, আর ওয়াই এর দিকে আমি চাচ্ছি 1 গুণ, জেড এর দিকেও চাচ্ছি 1 গুণ। তাইলেও আমরা দেখেন আমাদের কি এই যে এরকম ভাবে আমাদের এক্স এর দিকে বাড়বে, বাট ওয়াই এর দিকে যা আছে তাই থাকবে, এরকম হইতে পারে। আবার আপনি ইউনিফর্মও দিতে পারেন। এখানে ইউনিফর্ম দিলে তাহলে শুধুমাত্র একটা এডিট করলে চারিদিকে সে সমানভাবে চারিদিকে সে স্কেলটা করে নেবে আর কি, নিজেই অটোমেটিক করে নেবে। এই যে এখানে দিলেন এই। আর যদি মনে করেন আমি স্বাধীনভাবে একটা স্কেল করব, যে এখানে স্কেলিং করা থাকবে, এবং এখানে দেখেন এই যে দেখেন আপনি এখন এই যে যখন খুশি হয়ে যায় স্কেলে আপনি কিন্তু যে কোনো বিন্দুতে ক্লিক করেও কিন্তু স্কেলিং করতে পারতেছেন। বা আপনি যদি মনে করেন এখানে 5 দরকার, তাহলে 5 লিখে এন্টার দিলেন, তাহলে সে 5 গুণ সে হয়ে যাবে আর কি। এবং পরবর্তীতে দেখেন এখানে যদি আমরা দিই যদি এটা স্কেলিংটা অন করাই থাক, এবং এখানে যদি আমরা মনে করেন অ্যাঙ্গেলে আমরা রোটেশন করতে চাই, এখানে অ্যাঙ্গেল লিখে দেবো যে সাপোজ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে বসাইতে চাই। দেখেন এই যে এস এর সাইতে একটু ঘুরে যাবে আর কি, এটা সার্কেল বলে বোঝা যাচ্ছে না, বাট এটা ঘুরে যাবে। আর পরবর্তীতে যেটা আমরা এটাকে দিলে আমি নিজের স্বাধীন মতন এটাকে ঘুরাইতে পারবো। তাহলে দেখেন এই যে দেখতে পাচ্ছেন না, স্বাধীন মতন ঘুরাইতে পারতেছে আর কি, যে যেদিক খুশি। বা আমি এখন যদি মনে করেন সাপোজ 60 ডিগ্রি দরকার, 60 ডিগ্রি দরকার, 60 ডিগ্রি লিখে ইন্টার দিলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে আর কি। তো এভাবে আমরা প্রত্যেকটা ব্লক আমরা ইনসার্ট করতে পারবো ইনশাল্লাহ। এবং যদি কোনো স্কেল মানে ফ্যাক্টর এবং দেখেন এখানে আরেকটা বিষয় আছে, আমরা যে এখানে একটা ক্লিক করছি দেখেন প্রত্যেকটা একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা ব্লক বলে। সেজন্য আমি যদি এই ব্লকটাকে যখন ইনসার্ট করব, তখন যদি একটা টিক দেওয়া থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা উপাংশে ভাগ হয়ে যাবে আর কি। এই দেখেন প্রত্যেকটা সার্কেলে, এটা 3টা সার্কেল, সে 3টা উপাংশে বিভক্ত হয়ে গেছে, সে মানে মূলত ব্লক আর নাই। যদি এভাবে আমরা করতে চাই তাও করতে পারবো। তো যেটা আসলে আমাদের দরকার সেটা আমরা করব। এটা তুলে দেওয়াই ভালো, কারণ এডিট করতে যায় একটু ঝামেলা হয়। তাহলে এর পরবর্তীতে আমাদের আস্তে আস্তে পয়েন্ট হচ্ছে কি একটা কোনো একটা পয়েন্ট আঁকার জন্য আমরা মূলত পয়েন্টটা ব্যবহার করে থাকি। এখন পয়েন্ট আঁকতে গেলে আমাদের যেটা করতে হবে, দেখেন আমরা পয়েন্ট কমান্ড নিলাম। পয়েন্ট কমান্ড নেওয়ার পরে স্পেসিফাই পয়েন্ট, কোথায় পয়েন্ট হবে সেখানে আমরা ক্লিক করতে পারি, বা একটা স্থানাঙ্ক দিয়ে দিতে পারি যে 10 ইঞ্চি 5 ইঞ্চি, আমরা যেভাবে লাইন আঁকছিলাম সেভাবে আমরা দিতে পারি আর কি। যেখানে যেখানে ক্লিক করবো সেখানে সেখানে পয়েন্ট হবে আর কি। আচ্ছা, পয়েন্টের আবার অনেকভাবে আঁকা যায়। এই আছে যে কোনো যেখানে যেখানে পয়েন্ট দরকার সেখানে যেখানে আমরা ক্লিক করলাম। আমি চাচ্ছি এখানে একটা 10 ফিট লেন্থের একটা লাইন দরকার, এখানে F8 চাপলাম, যে 10 ফিট লেন্থের একটা লাইন আঁকলাম। এবং এখানে আমরা যেটা দেখলাম, এখন যদি আমরা ড্রর মাধ্যমে যদি পয়েন্ট দিয়ে আঁকি, এখানে সিঙ্গেল পয়েন্ট যদি আঁকি তাহলে সমস্যা নেই। এটা ডিভাইডেড আমরা করতে পারি, এই যে ডিভাইডেড যদি করতে চাই, একে আমি 10টা ভাগে ভাগ করব। এই যে একে আমি কয়টা ভাগে ভাগ করব, 10টা ভাগে ভাগ করব। তাহলে দেখেন এরকম কি 10টা। আমি যদি এখন মনে করেন আমি একটা গাছ আঁকাবো, এই যে জাস্ট এটাই মনে করেন একটা গাছ আঁকালাম, যে তাহলে মনে করি এই একটা গাছ। এখন যদি আপনি এটাকে কপি করে বিভিন্ন জায়গায় 10টা পয়েন্টে যে বিভক্ত করছেন, আপনি দেখেন এই যে এখানে একটা পয়েন্ট হয়েছে, এই যে এখানে একটা পয়েন্ট হয়েছে, এই যে এখানে একটা পয়েন্ট হয়েছে। এরকম কি যতগুলো যেখানে যেখানে পয়েন্ট হয়েছে সেখানে সেখানে আপনি যে এখানে একটা পয়েন্ট হয়েছে, হ্যাঁ, এরকম যেখানে যেখানে 10টা ভাগে বিভক্ত হয়েছে আর কি। যেখানে যেখানে প্রয়োজন সেখানে মানে 10টা ভাগে বিভক্ত হয়েছে, সেখানে আমরা এখানে এই গাছগুলো আমরা মনে করেন, এটা জাস্ট আমার উদাহরণ আর কি। এভাবে আমরা পয়েন্টের মাধ্যমে বিভিন্ন উপাংশে আমরা বিভক্ত করতে পারি আর কি। মানে 2টা লাইন আসছিল। আচ্ছা, তাহলে পয়েন্টের মাধ্যমে, এবং আমি এটা মেজারও করতে পারি, যে এখান থেকে আমি 10 ফিট লেন্থের একটা লাইন আঁকলাম, এখান থেকে 10 ফিট লেন্থের একটা লাইন আঁকলাম এইটা। তাহলে এখান থেকে ড্র থেকে এই যে পয়েন্ট আছে, পয়েন্টের ভিতরে যদি আমি মেজার করতে চাই, যে এইটা করব, এবং প্রত্যেকটা কতটুকু সেগমেন্টে ভাগ করব, এটাকে আমি মনে করেন সাপোজ 7টা সেগমেন্টে আমি ভাগ করব, এবং প্রত্যেকটা সেগমেন্টের লেন্থ হবে মনে করেন 1.5 ফিট করে, একটা সেগমেন্টের লেন্থ হবে। এই দেখেন এখন এই কি বিভিন্ন সেগমেন্টে ভাগ করে ফেলছে আর কি। আমি যদি মনে করেন সাপোজ এখানে একটা লাইন চাই,
এখন যদি একে অফসেট করে বসাই দিই, কপি করে একটা একটা দেখেন প্রত্যেকটা ডিস্টেন্স কিন্তু সমান হচ্ছে একটা, বাট এটা দেখেন একটু ছোট হয়েছে। তার মানে মূলত এখান থেকে প্রত্যেকটা 1.5 ফিট করে সেগমেন্ট ঠিক রাখছে, বাট এটা কাজ নিছে। মানে কি আমি টোটালকে আমি একভাবে ডিভাইডেড করতে পারি, 10টা ভাগে ভাগ করতে পারি, বা এরকম বলতে পারি যে 2 ফিট পর পর আমি ডিভাইডেড করবো এই লাইনটাকে। তাও আমি এখান থেকে পয়েন্টের মাধ্যমে এভাবে আমরা করতে পারি আর কি। এবং পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি একটা হ্যাশ আছে। আমরা যদি হ্যাশ কমান্ডটা দেখে থাকি আর কি, আসলে অটোক্যাড সফটওয়্যারটা অনেক বড় সফটওয়্যার, তো আর ড্র টুলবারটাই সবচেয়ে বড় টুলবার। এর পরবর্তীতে আমাদের দ্রুত শেষ হয়ে যাবে। এখন হচ্ছে হ্যাশ টুলবার আমরা ব্যবহার শিখব। হ্যাশ টুলবারের মাধ্যমে এখানে হ্যাশের ভিতরে দেখেন আমরা কোন ধরনের হ্যাশটা আমরা ইউজ করবো, ইউজার ডিফাইন না কাস্টম। আমরা যদি নিজে নিজে একটা হ্যাশ তৈরি করি তাহলে সেটা আমার করতে পারি। ইউজার যদি মনে করেন আগে তৈরি আমাদের যেটা দেওয়া আছে সেটা ইউজ করবো। এখানে অনেকগুলো, এখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে অনেকগুলো আসবে, হ্যাশ আসবে। আপনি সাপোজ এখানে আরসি দিতে যাচ্ছেন, এই যে আরসিটা সিলেক্ট করবেন, কত স্কেল দরকার, কি দরকার, বা অ্যাঙ্গেল দরকার কিনা। আমি এখানে অ্যাড পিক পয়েন্ট দিতে পারি। এই যে এখানে যদি অ্যাড পিক পয়েন্ট দিই এবং এখানে যদি রাইট বাটন ক্লিক করি এবং এখানে দেখেন প্রিভিউ যদি দিই, তাহলে দেখতে পাবো একটার পরে এইটা করার পরে একটা গ্যাপ রেখে আরেকটা হচ্ছে আর কি। আচ্ছা, পরবর্তীতে আমি আবার একটু হ্যাশ কমান্ডে যাই। হ্যাশ কমান্ডে যাওয়ার পরে দেখেন এখানে যদি আমরা হ্যাশটাকে করি, এইখানে দেখেন কিছুটা একটু আছে। যদি আমি টোটালকে এখানে কিন্তু একটা বাদ দিয়ে একটা হ্যাশ হয়েছে এবং ভিতরে হ্যাশ হয়েছে। যদি এরকম সবগুলোকে আমি একসাথে হ্যাশ করতে চাই তাহলে এখানে আমি অ্যাড পিক পয়েন্ট দিব। অ্যাড পিক পয়েন্ট দিয়ে এখানে যদি আমি বাইরে ক্লিক করি, দেখেন এখন কি সবগুলাই একসাথে হ্যাশ হয়ে যাচ্ছে আর কি। তো এটা আমরা দেখলাম। আবার পুনরায় দেখেন এখানে যদি মনে করেন আমি এমন কিছু করতে পারি, বাউন্ডারিজে যদি আমি মনে করেন শুধু আউটার দিয়েই হ্যাশ করব, তাহলে আমি এই যে অ্যাড পিক পয়েন্ট এখানে দিলাম, এই যে এখানে দিলাম এবং রাইট বাটন ক্লিক করলাম, দেন এখানে ওকে দিলাম। শুধুমাত্র আউটার দিয়েই কিন্তু হ্যাশ হচ্ছে। আবার যদি মনে করেন আমি এমন কিছু করব যে এখানে আসলে পিক পয়েন্টের সমস্যা, আমি একটা অবজেক্টকে সিলেক্ট করব। এই যে অবজেক্টে সিলেক্ট করলাম, আমি তাও বললাম যে এই অবজেক্টের ভিতরে আমার হ্যাশটা হবে আর কি। তাও অবজেক্টটা হ্যাশ নিয়ে নিচ্ছে আর কি। এবং যদি আরও একটু হ্যাশের ভিতরে ঢুকি আমরা, এখানে দেখতে পাচ্ছি দেখেন আমরা যদি এটাকে স্কেলিং করতে পারি, যদি স্কেল 1-এর অধিক দিই তাহলে ওই হ্যাশের যেটা সেটা বেড়ে যাবে। যদি আমরা এখানে ব্রিকেট দিই তাহলে একটু ভালো হবে, ক্লিয়ার হবে জিনিসটা। দেখেন এখানে আমরা অ্যাড পিক পয়েন্ট দিয়ে আমরা এখানে দেওয়ার পরে ইন্টার দিলাম এবং এখানে ওকে দিলাম। এখন যদি আমি এটাকে অ্যাঙ্গেল দিই, ডাবল ক্লিক করলে এডিট করার সুযোগ দেবে। যেমন 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল দিলাম, দেখেন এই অ্যাডটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরে গেছে। আচ্ছা, আবার যদি এডিট করি, দেখেন এখানে অ্যাসোসিয়েটেড এবং সেপারেটেড হ্যাশ আর কি। অ্যাসোসিয়েটেড বলতে কি আপনার বাউন্ডারির সাথে সম্পর্ক, বাউন্ডারি থাকবে কি থাকবে না, বা বাউন্ডারি ডিলিট করলে কি হ্যাশও কেউ ডিলিট করতে হবে, এরকম কথাবার্তা আর কি। এবং যদি নন অ্যাসোসিয়েটেড করি তাহলে আর কি বাউন্ডারি ডিলিট করলে হ্যাশটা ডিলিট না করলে হবে, বা হ্যাশটা ডিলিট থাকলেও থাকতে পারে, রাখতে পারেন আর কি আপনি। এবারে হ্যাশ অরিজিন, ইউজ কারেন্ট অরিজিন। যদি আপনি কারেন্ট অরিজিনকে করতে চান এবং স্পেসিফিক অরিজিন, যদি হ্যাশের অরিজিনটাকে আপনি চেঞ্জ করতে চান তাহলে যেখানে এখানে যাবেন, যাওয়ার পরে একটা ক্লিক করবেন, তাহলে হ্যাশের অরিজিনটা চেঞ্জ হয়ে যাবে আর কি। এবং এখানে প্রিভিউ করতে পারেন আর কি। করার পরে সবশেষে আপনি ওকে দিতে পারেন আর কি। তো মোটামুটি দেখেন আমরা অনেক বিষয়গুলো দেখলাম, কিছু বিষয় হয়তো বাদ রেখে গেলাম, পরবর্তীতে জানানোর চেষ্টা করব। এবং এখানে দেখেন গ্রেডিয়েন্টও একই বিষয়, জাস্ট সব কিছু কিন্তু এখানে সব একই অপশন। এই যে যদি আপনি কোনো বাউন্ডারিকে রিমুভ করতে চান, যে একটা বাউন্ডারি রিমুভ করবেন, তাহলে এই যে আমি জাস্ট এই বাউন্ডারিকে রিমুভ করবো, এই যে এই বাউন্ডারিকে আমি রিমুভ করবো, তাহলে কি এই যে ইন্টার দিলাম এবং সবশেষে ওকে দিলাম। দেখেন ওই বাউন্ডারিটা কিন্তু রিমুভ করে আমার এদিকে কিন্তু হ্যাশ হয়েছে আর কি। আচ্ছা, পরবর্তী দেখেন আমি যদি আবারও হ্যাশ নিই, আবার একটু এখানে যদি আমরা এটার ভিতরেও ঢুকি আর কি। তো এটার ভিতরে ঢুকলেও দেখেন এটা আমরা 1 কালার ব্যবহার করতে পারি, যদি 2 কালার ব্যবহার করে 2টা সুযোগ দেবে। আমার এখানে ক্লিক করলে আমার আরেকটা কালার চলে আসবে, যেটা খুশি আমার সেই কালারটা আমরা ব্যবহার করতে পারি আর কি। বা এখানে কালার টিও বা কালার ইন্ডেক্স টু আমরা এখানে নিতে পারি আর কি। নেওয়ার পরে এখানে ওকে দিলাম। এখানে দেখতে পাচ্ছি 2টা কালার মিশ্রণে। তো যেটা আমি যদি চাই এটা হ্যাশ দরকার, এটা হ্যাশ দরকার, বা যেটা হ্যাশ দরকার আমরা শেষে এখানে যদি অ্যাঙ্গেল দিয়ে করতে পারবো আমরা। এবং এগুলো তো আমরা মোটামুটি দেখছি আর কি।
তো হ্যাশের অপশনটা আজকে এই পর্যন্তই আর কি, আরও পরবর্তী জানানোর চেষ্টা করবো। এবং এটা হচ্ছে রিজিয়ন। আমরা অনেক সময় একটা সার্কেল আঁকি, এই যে এখানে অনেকগুলো সার্কেল আঁকি, সার্কেলটা কিন্তু বহুভুজের সময় দেখায় আর কি। রিজিয়ন মানে কি পুনরায় একে আবার কাউন্ট করবে, গণনা করবে। এই রিজিয়নের মাধ্যমে আমরা এইভাবে যদি আমরা রিজিয়ন করে দিই, এটাকে সার্কেলটাকে আসলে বহুভুজের মতন লেখা যায়, যেটা আমরা এই যে বহুভুজটা আঁকছিলাম এখানে। তো সে ধরনের বহুভুজ আসলে দেখাবে বা দেখাবে কিনা এরকম কিছু দেখানোর জন্য এটা মূলত ব্যবহার করে থাকি আর কি। রিজিয়ন যেটা, এই যে টেবিল, যেটা টেবিলটা দেখেন, এখানে টেবিল কমান্ড নিলাম, টেবিল কমান্ড নিয়ে এখানে কিন্তু আমাদের টেবিল অপশনটা চলে আসছে। এটা মূলত বার শিডিউল তৈরি করার জন্য ব্যবহার করে থাকি আমরা। এখানে স্ট্যান্ডার্ড যদি পছন্দ না হয়, যদি আরও অন্য টেবিলের দরকার হয় বা মডিফাই করতে চাই, এখানে আসলে টেবিলের মানে কি কি দরকার, টেক্সটের স্টাইলটা কেমন দরকার, টেক্সটের হাইটটা কেমন দরকার, টেক্সটের কালারটা, যারা আমরা ওয়ার্ডে একটু কম্পিউটারে মোটামুটি খুঁটিনাটি কাজ করছি তারা টেক্সট স্টাইল সম্পর্কে বুঝি, টেক্সট হাইট সম্পর্কে বুঝি, কালার সম্পর্কে বুঝি, কলাম হেড, এই যে কলাম হেডটা কেমন হবে, যে কলাম হেডের টেক্সট স্টাইলটা আলাদা হবে কি না, তাহলে আলাদা হলে এটা টাইটেল। এখানে বলতে টাইটেল আসলে যে এইটা হচ্ছে মূলত কলাম হেড, এইটা হচ্ছে কলাম হেড, আর এইগুলো এমনি লেখালেখি, আর এইটা হচ্ছে বলা হয় টাইটেল হেড। টাইটেল হেডের লেখাটা আমি যদি মনে করি যে এই লেখার স্টাইলটা আলাদা হবে, এটা হবে ইটালিক, এটা হচ্ছে বোল্ড, এটা দেখা যাচ্ছে অন্য একটা স্টাইল হবে, এরকম হইলে আমি আলাদা আলাদা করতে পারি। এবং যদি মনে করি যে সাপোজ টেক্সটের কালারটা দেখেন, আমি যদি এখানে রেড করে দিই, এখানে টাইটেলটা ইয়ে হয়ে গেছে। আবার এটা যদি আমি ইয়ে করে দিই, যে গ্রিন করে দিই, দেখেন এটা হয়েছে। যদি শুধু ডাটার জন্য আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, দেখেন আমি চাচ্ছি ডাটার জন্য কীরকম কালার হবে, এরকম কালার হবে, দেখেন ডাটার জন্য এরকম কালার হয়েছে আর কি। তো এরকম এটা হচ্ছে টেক্সটের জন্য। আরও যদি আপনি চেঞ্জ করেন যে টেবিলটাও আসলে কেমন হবে, যে বর্ডার সিস্টেমটা, এগুলো আপনারা এখান থেকে যাবে, যে লেখার ইয়েটা কেমন হবে, হ্যাঁ, গ্রিপ, যে গ্রিড কালার যে কেমন হবে, এগুলো সব আপনারা চেঞ্জ করতে পারেন আর কি। এবং এইখানে যদি আমরা আপ দিই, তাহলে লেখাটা কি দেখেন এটা উল্টাই গেল আর কি, জাস্ট উপরে ডাটা থাকবে এবং এটা থাকবে নিচে এরকম হবে। এবং সবগুলাই আর কি, এবং সেল মার্জ এবং এটার ডিস্টেন্স কতটুকু হবে সেগুলো আমরা এখান থেকে নিতে পারি, এবং যদি পছন্দ হয় মডিফাই করতে পারি, এবং না পছন্দ হলে নতুনভাবে করতে পারি, বা এটাই আমরা সেটের জন্য নতুনভাবে আমরা ইউজ করতে পারি আর কি। এখন বলতেছে যে এখানে যে দুইটা অপশন আছে, এখানে হচ্ছে যে টেক্সট স্টাইল নেম, কোন ধরনের স্টাইল আমরা ব্যবহার করবো এখানে, এবং টেক্সটের হাইট এত দেওয়া আছে। এখানে দুইটা অপশন আছে, একটা স্পেসিফাই ইনসার্ট পয়েন্ট আর স্পেসিফাই উইন্ডো আর কি। ইনসার্ট পয়েন্ট বলতে কি দেখেন, এখানে কলাম সংখ্যা দিয়ে দিলাম এবং রো সংখ্যা দিয়ে দিলাম, কলামের হাইট দিয়ে দিলাম, রো দিয়ে দিলাম। কলাম হচ্ছে দেখেন এখানে আমাদের যদি কলামের এটা যদি মনে করেন সাপোজ এখানে 10টা দিয়ে দিলাম, এই যে 10টা দিলাম, তাহলে এখানে কেমন হবে 10টা, এবং ডাটা রো দেখেন এখানে আমি দেখেন এখানে আমরা ক্লিক করলাম, আমরা কিন্তু এখানে ফিক্সড করে দিচ্ছি আর কি। যে আর যদি আমরা এখানে যদি একটু টেবিল দিয়ে দেখি, যদি এটা দিয়ে আঁকতাম, তাহলে কিন্তু এই দেখেন একটা শুধু কলামটা ফিক্স থাকতো, বাট কলাম ওয়াইডটাও ফিক্স থাকতো না, ডাটা রো ফিক্স থাকতো না। এবং মানে যে কোনো একটা আপনাকে রাখতে হবে, কারণ হচ্ছে আপনার এখানে স্বাধীনতা দেবে। যে দেখেন এখানে দেখছেন না, এখানে কিন্তু আপনি যত খুশি কলাম রো বা কলাম ওয়াইড যত খুশি আপনার এটা ছোট করলে ছোট বা বড় করলে বড়, এই ধরনের স্বাধীনতা আছে আপনার। আপনি যখন যেটা প্রয়োজন সেটা আবার এখান থেকে সেগুলো আমরা ব্যবহার করবো আর কি। পরবর্তীতে আমরা টেক্সটের জন্য আমরা এখানে লিখবো আর কি। টেক্সটের জন্য দেখেন এখানে মাল্টি টেক্সট কমান্ড নিব। টেক্সট কমান্ড নিয়ে এখানে বলতে প্রথম কর্নার পয়েন্ট, আমরা প্রথম কর্নার পয়েন্টে সিলেক্ট করবো, দেন সেকেন্ড কর্নার পয়েন্ট। এখানে কি লিখবো, কোন স্টাইলে লিখবো, এখানে যদি আমি চাই যে টাইম নিউ রোমান নামে আমরা লিখবো, এখানে যদি লিখতে পারি যে এখানে মনে করেন সাপোজ টেক্সটের হাইট 6 ইঞ্চি, তাহলে এখানে যদি আমরা লিখি মনে করেন সাপোজ মিজান, এই তাহলে মিজানটাকে যদি আমি আবার বড় করতে চাই, তাহলে এখানে এটাকে লিখে আমি দেখা যাচ্ছে এটা 8 দিয়ে দিলাম, ঠিক আছে। এবং যদি কালার টালার দিতে চাই, যে কালারগুলো দিতে দিলাম, ব্লু টুলু যা খুশি বা গ্রিন যা খুশি দিলাম। এবং এইটা টেক্সটের মাঝখানে হবে না কোথায় হবে, বা সাইডে হবে কিনা, অন্য জায়গায় হবে কিনা, যেখানে দরকার সেখানে আমরা এখানে যারা ওয়ার্ডের কাজ করছি সেখানে জানি, আমি সবসময় ওকে দেবো, দিতে পাবো। এখানে একটা লেখা হয়ে গেছে, এখানে বড় হতো ছোট হতো কোনো বিষয় না। তাহলে মোটামুটি আমরা এর মাধ্যমে আমরা একটা ড্র টুলবার শেষ করলাম। এবং টেক্সট কমান্ড নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরও অপশনগুলো থাকবে। এখানে আমাদের ফার্স্ট কর্নার পয়েন্ট পড়ার পরে টেক্সট হাইট আপনি কিন্তু এখান থেকে এটা নির্দিষ্ট করে দিতে পারেন। আমি কিন্তু সেকেন্ড কর্নার পয়েন্ট ক্লিক করার পরে একটা লেখার সুযোগ দেবে যে সেখানে টেক্সট হাইট কত হবে, তারপরে লাইন স্পেসিং কত হবে, রোটেশন কত হবে, স্টাইল কোনটা হবে, ওয়াইড কত হবে, টেক্সট স্টাইল কত হবে, এগুলো কিন্তু সব ওখানে দেওয়া আছে। এবং আপনি ইচ্ছা করলে এখানেও দিয়ে দিতে পারেন যে টেক্সট হাইটটা কত হবে, এইচ লিখে ইন্টার দেন, দেওয়ার পরে টেক্সট হাইট কতটুকু, মনে করেন সাপোজ আপনি 6 ইঞ্চি বললেন যে 6 ইঞ্চি হবে। হ্যাঁ, আরও এখানে অপশন আছে জাস্টিফাই, লাইন স্পেসিং, এগুলো কেমন হবে, এবং
স্টাইল কেমন হবে, আপনি স্টাইল এস লিখে এন্টার দিলেন, ঠিক আছে। তারপরে স্ট্যান্ডার্ড হবে কিনা, না অন্য কোনো নতুন নামে কিনা আছে কিনা, তাহলে আপনি যাই হোক এখানে এটা করবেন, শেষ হোক।